আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর, তোমরা যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো বা এই ক্লাসটি দেখছো, তোমাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আমরা আজকে এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় লেকচারে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশের 1.2 মৌলিক বা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদেরকে গণিত পড়ার আগে একটি জিনিস মনে রাখতে হবে যে ওই গণিতের যে কোনো কনসেপ্ট খুব সহজভাবে ঠান্ডা মাথায় বারবার দেখে ওই কনসেপ্ট বা ওই থিওরি বা ওই সিস্টেম বা ওই পদ্ধতি তোমাকে অবলোকন করতে হবে, আশ্বস্ত করতে হবে, এবং পড়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, বেহায়া পরিশ্রমী হতে হবে। কী রকমের? যে তোমার মোবাইলের মধ্যে চার্জ আছে, বাবা মা অথবা বাবা ভাই বোন, তুমি যে কোনো একজনের মোবাইল হাতে নিলা, যদি ওরা না দেখে যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ শেষ না হবে ততক্ষণ তুমি কিন্তু গেম খেলতে থাকবা। এবং আমরা দেখেছি যতবারই আমরা এই গেমের মধ্যে কতটুকু জায়গা পরে আমরা শেষ লাইনচ্যুত, আমরা গেম পূর্ণ হয় না, আমরা ততক্ষণ, ততবার, ততদিন, তত সময় চেষ্টা করি। গণিত একটি গেম, গণিত একটি গেম। গণিত বই, এই গণিত বইকে পাঠ্যপুস্তক বলা হয়। আর এই পাঠ্যপুস্তকের মধ্যে অনেকগুলো সমস্যা থাকে। এই সমস্যাগুলো যখন একত্রিত হয় তখন একটা অধ্যায় বা একটা ইউনিট, আর অনেকগুলো অধ্যায় যখন একত্রিত হয় একটি পুস্তকে পরিণত হয়, তখন আমরা এটাকে পাঠ্যপুস্তক বলি। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা যা শিখব তা হলো মৌলিক ও যৌগিক সংখ্যা, সহমৌলিক বিভাজ্যতা। আমরা জানি যে সর্বপ্রথম সংখ্যা দুই প্রকার, জোড়, বিজোড়। আবার আমরা জানি যে বিজোড় যৌগিক, বিজোড় মৌলিক, জোড় যৌগিক, জোড় মৌলিক। এই জায়গায় আমরা সর্বপ্রথম দেখব মৌলিক ও যৌগিক সংখ্যা। দেখো, আমি একটি সংখ্যা লিখলাম। প্রথম সংখ্যাটা আমি নিচ্ছি সংখ্যা, তারপরে হলো গুণনীয়ক। প্রথম সংখ্যাটা আমি নিলাম 2। প্রথম সংখ্যাটা আমি কি নিলাম? 2 নিলাম। এই 2 এর গুণনীয়ক কত হবে? 1 ও 2। আমি আর একটি সংখ্যা নিলাম 5। 5 এর গুণনীয়ক 5 একে 5। আমি আর একটি সংখ্যা নিলাম 13। 13 একে 13। মানে ওই 2কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, ওই 5কে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, ওই 13কে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের এর আগে বুঝতে হবে মৌলিক সংখ্যা কোনগুলা। যেহেতু এই জায়গায় দেখলাম 2, 5, 13, এই সংখ্যাগুলোর উৎপাদক বা গুণনীয়ক 1 এবং সে নিজে ছাড়া অন্য কেউ নেই, এবং সে নিজে এবং 1। যার গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করব সে এবং 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে ওই সংখ্যাটি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা জানি, সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। এই সংখ্যাগুলো মূলত মৌলিক সংখ্যা, এবং ওই সংখ্যাগুলোর উৎপাদক বা গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা নেই। ওই সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 2, 5, 13
2, 5 এবং 13, 2, 5, 13 এর সাধারণ বা সাধারণ কথাটুকু বাদ দিয়ে দাও। 2, 5, 13 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাকে 2, 5, 13 ওই সংখ্যাটি, এবং এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এই ধরনের সংখ্যাকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। আমি আবারও বলছি যে একটি সংখ্যাকে উৎপাদকে বা গুণনীয়কে বিশ্লেষণ করার পরে যদি আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 1 এবং সে নিজে মানে যাকে করবে, যে সংখ্যাটিকে করবে, তাহলে দেখা যাচ্ছে 2, 5, 13 এমন যদি সংখ্যা থাকে যে এই সংখ্যার উৎপাদক 1 এবং সে নিজে, তাহলে এই ধরনের সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তারপরে আমরা আরেকটি চার্টে আসি। সংখ্যাগুলো কি? 6 আমরা জানি 6 এর গুণনীয়ক 1, যে কোনো সংখ্যার গুণনীয়ক 1 এবং সে নিজে। ওকে, এরপরে আমরা জানি 2, 3, 6। ওকে, তারপরে আমরা আরেকটি সংখ্যা জানি 9, 1, 9 সে নিজে। তারপরে কি? 3, 3, 9 মানে 3, 3, 9। আরেকটি সংখ্যা 12, 1 এবং 12 সে নিজে। এরপরে আমরা জানি 2, 6, 12, 3, 12। লক্ষ্য করো 6, 9, 12 এই সংখ্যাগুলোকে যদি আমরা এই 6 সংখ্যাটিকে যদি আমরা 1, 2, 3, 6 এই 4টি সংখ্যা দ্বারা ভাগ করি, তো ভাগশেষ 0। ভাগ করার নেক মকসুদ বা তোমার প্রত্যাশা যে ভাগশেষ 0, এটাই তোমার প্রত্যাশা। তাহলে দেখো যে 6কে যদি 1, 2, 3, 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0, মানে 6কে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 এবং একটি ভাগফল পাওয়া যাবে, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। 9কে ভাগ করলে 1, 3, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, একটি পূর্ণ সংখ্যা ভাগফল পাওয়া যাবে। 12কে করলে 1, 2, 3, 4, 6, 12 এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করলে ভাগশেষ 0 একটি ভাগফল পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6, 9 এবং 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা বা ওই সংখ্যাটি ছাড়া 1 বা একাধিক, এখানে একের অধিক, এখানে তো অবশ্যই একের অধিক, 1 বা একাধিক গুণনীয়ক রয়েছে, 1 বা একাধিক গুণনীয়ক রয়েছে। এসব সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। সংক্ষেপে এক কথায় বুঝতে গেলে যদি একটি সংখ্যাকে গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করি, সে নিজে
এবং 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যা যৌগিক সংখ্যা। বুঝা গেল ইনশাআল্লাহ। আর যদি তোমরা বুঝে না থাকো তাহলে ওই ইউটিউবের এই যে ভিডিও আছে, ভিডিওর কমেন্ট বক্সে লিখো, তোমরা যেভাবে বলবে আমি তোমাদেরকে সেভাবে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কি? সহমৌলিক। খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শ্রেণীতে পাইবা, সপ্তমেও পাইবা, অষ্টমেও পাইবা, 9, 10ও পাইবা। 9, 10-এ √3, √2, √5, √7, √11 একটি অমূলদ সংখ্যা। এই জায়গায় পরস্পর সহমৌলিক পাইবা, মানে লবে যে সংখ্যা ধরবা হরে ওই সংখ্যা ধরতে পারবা না। আবার একাদশ দ্বাদশ শ্রেণীতে যাওয়ার পরেও এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পার্ট আছে। এই পার্টের মধ্যে তুমি পাইবা √2, √3 একটি অমূলদ সংখ্যা। এই জায়গায় সহমৌলিক এই টপিকটুকু ব্যবহার করা হয়। তাহলে এত কঠিন নয়। আমরা দেখি, মনে করো যে আমরা এই সহমৌলিক দুইটি সংখ্যা নেব। কয়টি সংখ্যা নেব? যে 8 এবং 15, 8 এবং 15 দুইটি স্বাভাবিক সংখ্যা। লক্ষ্য করো এই জায়গায় আমরা এখানে 8কে কি এভাবে লেখা যায়? যায় কি যায় না? অবশ্যই যায়। এবং এই 8কে যদি 1 গুণ 2 গুণ 2 গুণ 2 তাও তো লেখা যায়। হ্যাঁ, অবশ্যই লেখা যায়। 2 1 2, 2 2 4, 4 2 8। আর একটি সংখ্যা এবং 15, 1 3 5, যা সম্ভবত 3 1 3 3 5 15। এখন লক্ষ্য করো যে আমরা যদি বলি যে 8 এর গুণনীয়ক সমূহ হচ্ছে কত? 1 2, 1 ও 2। ওকে, আচ্ছা। আবার যদি আরো কিছু ক্লিয়ার করে কথা বলো, আমি এখানে তো 1 আর 2 পাইলাম, মৌলিক সংখ্যা 1 নিলাম, মৌলিক সংখ্যা নিলাম। হ্যাঁ, আরো আছে 4 2 8, 8 1 8। ওকে, আমরা আরেকটি সংখ্যা 15 এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, যে নিচে আছে সে 3 5, 3 5। লক্ষ্য করো এই জায়গায় 8 এবং 15 এই দুইটি সংখ্যা থেকে দেখব কোন সংখ্যাটি উভয় দুইটি সংখ্যার মধ্যে আছে, মানে কোন গুণনীয়ক সংখ্যাটি ওই 8 এবং 15 এর কোন গুণনীয়ক সংখ্যাটি উভয়টির মধ্যে আছে। 8-এর মধ্যে যে সংখ্যা থাকবো, 15-এর মধ্যে যে সংখ্যা থাকবো, এমন কোনো সংখ্যা কমন সাধারণ পাওয়া যায় কিনা। দেখো এখানে 8 15 মিললেই, এখানে 4 5 মিললেই, এখানে 2 3 মিললেই কত আছে? 1 1। মানে 8-এর মধ্যে আছে 1, 15-এর মধ্যে আছে 1। তাহলে আমরা এইটুকু বলতে পারি যে 2টি 3টি 4টি 5টি সংখ্যা নেওয়ার পরে যদি ওই সংখ্যাগুলোর গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করে
ওই 2-3টি সংখ্যার মধ্যে এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে ওই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলে। আমি আবারও বলছি যে 8, 5, 4, 5, 8, 15, 4, 5, 2, 3, দুইটি 8 এবং 15 মধ্যে থেকে দুইটি সংখ্যা থেকে আমরা কমন কোনো গুণনীয়ক বা উৎপাদক পাচ্ছি না, শুধুমাত্র পাচ্ছি 1। যদি এভাবে এক ব্যতীত আর কোনো সংখ্যার মিল না থাকে, তাহলে ওই সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক। তখন আমরা বলতে পারি যে 8 ও 15, 8 ও 15 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমার মনে হয় অবশ্যই তোমরা বুঝতে পারছো। মনে করো আমি আরেকটি সংখ্যা দেখিয়ে দেই। এই জায়গায় 15-এর জায়গায় একটি সংখ্যা বসিয়ে দেব, তা হলো 16। লক্ষ্য করো, এই যদি 16কে লিখি আমরা, 16 কি হয় দেখো, 1, 2, 2, 2, 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 1 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। তাহলে আমাদের উৎপাদক হবে বা গুণনীয়ক হবে 16, তারপরে হবে 2, তারপরে হবে 8, এর মধ্যে আরেকটি সংখ্যা হবে 4। এখন লক্ষ্য করো, 8 এবং 16 এই দুইটি সংখ্যার গুণনীয়কের যখন আমরা গুণনীয়ক সংখ্যাগুলো যখন বের করলাম, তখন দেখা যাচ্ছে এক ব্যতীত 2, 4, 8, 2, 4, 8 এই তিনটি সংখ্যা, এই দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক পাওয়া যাচ্ছে। একের অধিক যদি উৎপাদক বা গুণনীয়ক পাওয়া যায়, তাহলে তারা পরস্পর সহমৌলিক নয়। আর যদি এক ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক বা উৎপাদক না পাওয়া যায়, তাহলে তারা পরস্পর সহমৌলিক। ক্লিয়ার? ক্লিয়ার। গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হলো বিভাজ্যতা। কি বিভাজ্যতা? আমরা প্রায় প্রাথমিক লেভেল পরে যখন মাধ্যমিক লেভেলে এসেছি, একটি জিনিস লক্ষ্য করেছি, কোনো সংখ্যা যদি কোনো শিক্ষার্থীকে বলি যে বাবা তুমি এই সংখ্যাটা, বা মা তুমি এই সংখ্যাটা, বা কোনো কোনো সময় বলি মায়া করে, শোনা এই সংখ্যাটা, এই অঙ্কটা তুমি করে দেখাও, ভাগ করো, গুণ করো। আমি দেখতে পাই যে ওদের মাথার মধ্যে মনে হয় আকাশ ভেঙে পড়েছে। জানি না এটা কিসের জন্য, আমাদের সময় তা ছিল না। তোমরা যখন এই বিভাজ্যতার ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মনে রাখবে, খুবই ঠান্ডা মাথায়, বারবার প্র্যাকটিস। আমার মতো 1000 স্যারে পড়ালে হবে না, 1000 বইও হলে হবে না, অনেক সুন্দর করে পড়ালে হবে না, যদি তুমি না প্র্যাকটিস করো। তুমি একটি সংখ্যা দেখলা, এর থেকে 10টি সংখ্যা নিয়ে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এটা কোনো সাধারণ কথা নয়। তাহলে আমরা আসি, দেখব যে কোন সংখ্যাগুলো কোন সংখ্যা দ্বারা, বা এই সংখ্যাটা কত দ্বারা ভাগ হবে।
বা নিঃশেষে বিভাজ্য। আমি আগেও বলেছি যে বাকশেষের একটি ফরজ কাজ হচ্ছে বাকশেষ শূন্য, সমবন্টন। অতিরিক্ত একটি যদি থেকে যায়, মনে করো তোমাদের ক্লাসে 20 জন শিক্ষার্থী, 20 জন শিক্ষার্থীর জন্য একটি করে চকলেট নেওয়া হলো। দেখা গেল এই 20টি চকলেট 20 জন শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হবে, সবাই একটি করে পেল। এখন দেখা গেল এই 20টি চকলেট বন্টন করার পরে একটি চকলেট অতিরিক্ত থেকে গেল। এখন মনে করো এই রাতুল এই একটি সংখ্যা, সে আগে একটা পেয়েছে, তাকে আরেকটি দিয়ে দিলাম। আমি নিয়েছি 20টি, কিন্তু দেখা গেল ভুলবশত দোকানদার আমাকে 21টি দিয়ে দিছে, একটি অতিরিক্ত দিয়ে দিল। এই একটি যখন আমি কাকে দেব, যখন আমি একটি অতিরিক্ত কাউকে দেব, তখনই সমস্যা বেঁধে যাবে যে স্যার আমি একটি পেলাম, ও কেন 2টি পেল। এমন হয় না, মনে হয় স্যার তো ওকে মনে করে বেশি মায়া করে। গণিত একটি সাবজেক্ট, এবং ওই গণিত সঠিক ইনসাফ, সঠিক সমবন্টন, সুষম বন্টন দেখিয়ে দেয়। ওই যে ব্রেইনের যে পরিধি যেটা আছে, মস্তিষ্কের মেধার যে পরিধি যেটা আছে, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে রিফ্রেশ করে দেয় তোমাকে এই অঙ্কগুলো। আমি আসি তারপরে সংখ্যায়। আমরা সর্বপ্রথম দেখব 2 দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো, আমরা বললাম যে 2 এর গুণিতক, এই টপিকগুলোও কিন্তু তোমরা 4th 5ম শ্রেণীতে পড়ে এসেছো। 4th শ্রেণীতে গণিত বইয়ের মধ্যে দেওয়া আছে 2 এর গুণিতক। 2 এর গুণিতক যদি আমরা লিখি, 2কে যদি 0 দ্বারা গুণ করি 0, 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 2, 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 4, 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 6, 2কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 8, 2কে যদি আমরা 5 দ্বারা গুণ করি 10, 2কে যদি আমরা 6 দ্বারা গুণ করি 12, 2কে যদি আমরা 7 দ্বারা গুণ করি 14, 2কে যদি আমরা 8 দ্বারা গুণ করি 16, 2কে যদি আমরা 9 দ্বারা গুণ করি 18, 2কে যদি আমরা 10 দ্বারা গুণ করি 20। তাহলে দেখা যাচ্ছে 2 এর গুণিতক, তাহলে দেখা যাচ্ছে ওই 2 এর গুণিতক, আমি জানি না 0 কেন আসলো, যেহেতু গুণ করার কারণে আসছে দেখে দিলাম। 0, 2, 4, 6, 8, 10, 12, 16, 18, 20। এই সংখ্যাগুলা 2 এর গুণিতক। লক্ষ্য করো, খুব ভালো মতো লক্ষ্য করো। 0, 2, 4, 6, 8। 0, 2, 4, 6, 8, এই 5টি সংখ্যা। এরপরে আবার লক্ষ্য করো, একক স্থানীয় অঙ্ক 0, একক স্থানীয় অঙ্ক 2, একক স্থানীয় অঙ্ক 6, একক স্থানীয় অঙ্ক 8, একক স্থানীয় অঙ্ক 0। তাহলে আমরা কি দেখতে পেলাম? যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8, কয়টি সংখ্যা? 0, 2, 4, 6, 8,
এই 5টি সংখ্যা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থাকে, তাহলে ওই পূর্ণ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। মনে করো আমি একটি সংখ্যা লিখছি 1 4 2। এখন দেখব আমি ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 2 দ্বারা ভাগ করি যদি 7 দুগুণা 14, 2 একে 2। হ্যাঁ, ভাগ করা গেল 2 একে 2, এটাকে ভাগ করলে এভাবে। এখন যদি আমি চিন্তা করি যে 143 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণা 14, 3 তো থেকে গেল। 3 কি 2 দিয়ে ভাগ করলে যাবে? যাবে। 2 একে 2, ভাগ শেষ কত থাকে যাবে? 1। আমাদের কিন্তু নেক মকসুদ বা আমাদের ইচ্ছা বা গণিতের নিয়ম যে স্রেফ কথা, আমার ভাগ শেষ 0 হবে। ওটা 0 হলো না, এর মানে 143 2 দ্বারা বিভাজ্য হবে না। যেসব সংখ্যার সর্বশেষ বা একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 এইসব সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলো দ্বারা যেসব সংখ্যা গঠিত হবে ওই সংখ্যাগুলো 0 2 4 6 দ্বারা 6 8 দ্বারা 2 0 2 4 6 8 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, মানে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। অতিরিক্ত হয়তো কথা হয়ে গেছে, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে হয়তো। মনে করো আমি অনেক বড় একটি সংখ্যা নিলাম, 8 5 3 2 5। ওই সংখ্যাটা আমি 2 দ্বারা ভাগ করব। আমি জানি না ওই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে কি যাবে না, কিন্তু একটি বিষয় জানতে পারছি যে ওই 2 দ্বারা ভাগ করতে হলে একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 হতে হবে, কিন্তু এখানে 5 প্রমাণ করতে হবে। তো দেখি 4 দুগুণ 8, 5 2 4 1 13, 6 দুগুণা 12। হ্যাঁ, তারপরে 1 কত 2, 6 দুগুণা 12 কত 5, 2 দুগুণা 4 4, 1 থেকে গেল, হবে না। কিন্তু ওই জায়গায় যদি 4 হতো তাহলে নিঃশেষে বিভাজ্য, মানে ওই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে বা বিভাজ্যতা হবে। ওকে, চলে যাই পরবর্তী ধাপে। তারপরে আমরা দেখব 2 পরে 2 4 5। হ্যাঁ, আমরা এরপরে দেখব 3 দ্বারা, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। মনে করো একটি সংখ্যা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে 9 নম্বর পেজে, ষষ্ঠ শ্রেণীর গণিত বই 9 নম্বর পেজের প্রথম অঙ্কটা, যে 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা দেওয়া আছে 147। এই 7 এর একক স্থানীয় মান, 7 এর বলি লিখি 7 এর একক স্থানীয় মান 7। তারপরে এই 4 এর একক স্থানীয় মান, 4 এর একক স্থানীয় মান, 4 কি একক স্থানীয় মান? নেভার। 4 হলো দশক স্থানীয় মান, তাহলে 4 এর দশক স্থানীয় মান বইয়ে দিয়েছে, শুধু 4 এর স্থানীয় মান কত হবে? 40। 40কে আমরা কিভাবে লিখতে পারি? 4 9 36, মানে 36 যোগ 4, আবার এই 34কে লিখতে পারি আমরা 3 গুণ 3 গুণ 4, 3 3 9, 4 9 36। ওইটুকু বাদ দিয়ে দাও। 1 এর স্থানীয় মান কত? 100। তাহলে ওই 100কে আমরা যখন লিখব, লেখো
99 যোগ 1। তাহলে ওই 99কে আমরা কত প্রকারে ভাঙাতে পারি? 3 তিরিঙ্গা 9, 9 11 99 যোগ 1 হলো। হ্যাঁ, এখানে এই জায়গায় কত? 3 গুণ 3 গুণ 4। ওকে, এবং 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 11, এইটা। ওকে, এই সংখ্যাগুলা হইলাম সংখ্যাগুলো আসলে 3 দ্বারা বিভাজ্য। বললাম 3 দ্বারা বিভাজ্য, এবং একক, দশক বা শতক, স্থানীয় অঙ্কগুলোর যোগফল। একক স্থানীয় 7, দশক স্থানীয় 4, শতক স্থানীয় 1, 7 আর 4 11, 11 রেখে 12। এই 12কে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যায়। ওই 12কে অবশ্যই কি করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়। অতএব 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। প্রথম নিয়ম কি দেখলাম? যে ওই যে দশক স্থানীয় শতক স্থানীয় অঙ্ক আমরা ভেঙে দেখলাম, ওই সংখ্যাগুলোর মধ্যে 3 আছে, তাহলে 3 দ্বারা বিভাজ্য। আবার একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় অঙ্ক, এই 3টে সংখ্যা পাশাপাশি যোগ করেও দেখলাম এই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 2 এর বিপরীত, 2 দ্বারা যে সব সংখ্যা ভাগ করা যায়, লাস্টে যে সংখ্যা দেখলে এর ঠিক বিপরীত। আমরা আর একটি করতে পারি। কি? আমরা একটি সংখ্যা নিলাম, জনাব 148। তাহলে ওই 8 এর স্থানীয় মান 8, ওই 4 এর স্থানীয় মান কত? 40। 40 যে কথা 37 যোগ 4, 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 নি 4 যোগ 4। মাঝে মধ্যে অঙ্কগুলো আমাকে ছাড়িয়ে যায়, আমার আগে চলে যায়। তারপরে দেখো 100 আবার সমান 99 যোগ 1, 3 গুণ 3 গুণ 11 যোগ 1। ওকে, এই জায়গায় আসি, আমরা ওই সংখ্যাগুলো লিখি। 3 গুণ 3 গুণ 4, 3 গুণ 3 গুণ 11। ওই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 8, 4, 1, 13। নেবার এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। দুটি সিস্টেম,
তার উৎপাদকগুলো বের করে আমরা একটা সিস্টেমে দেখব। আবার একক স্থানীয়, দশক, শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করে দেখব। যদি দুইটা শর্ত মানে তাহলে 3 দ্বারা বিভাজ্য, আর যদি দুইটা শর্ত না মানে তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, আমরা আরেকটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমরা একটি সংখ্যা নিলাম 3, 5, 1, 2। 3, 5, 1, 2। ওই সংখ্যাটা একটু ভিন্ন রকমের। কিভাবে? যে ওই সংখ্যাটাকে আমরা যদি 3, 5, 1, 2 সংখ্যাটাকে যদি লিখি, আমরা যদি এই সংখ্যাটাকে লিখি তাহলে প্রথমে লিখব 3000, তারপরে লিখব 500, তারপরে লিখব 10, তারপরে লিখব 2। এই প্রথম সংখ্যা 2কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, ওটা বাদ। দেখলাম দশক স্থানীয় অঙ্ক, আমরা জানি যাকে দ্বারা ভাগ করি সে বাচক, যাকে ভাগ করি সে বাহ্য। বাহ্য বড়, কিন্তু এই 10 দিয়ে 4 রে ভাগ করলে দেখা যাচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে না। 10কে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। আরেকটি সংখ্যা, ওই সংখ্যাকে যদি আমরা 5, 2, ওই 10 আর 2 যোগ করে যদি কত হবে, মানে একক এবং দশক স্থানীয় দুইটি সংখ্যা যোগ করি যদি, বইয়ের মধ্যে ওটা দেওয়া আছে, তাহলে ওই সংখ্যাটা, ওই 12 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো, 2 ক্ষেত্রে যদি কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য। আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গুণনীয়ক বের করে 3 গুণ 3 গুণ আমরা পেয়েছি 4, 3 গুণ 3 গুণ 11। এই সংখ্যাগুলো যারা 3 দ্বারা বিভাজ্য হয়, একটি শর্ত। আবার কথা হলো একক, দশক, শতক স্থানীয় এই 3টি সংখ্যা বা হাজার হলে 4টি সংখ্যা যোগ করে যদি 2টি সংখ্যা বা 2টি মেথডে দেখা যায় যে 3 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য একক স্থানীয় হচ্ছে না, দশক স্থানীয় হচ্ছে না। এখন একক এবং দশক স্থানীয় দুইটি সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আর একটি ক্লিয়ার কথা, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 আর 4 থাকে তাহলে ওই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। ওই সংখ্যাগুলো কি দ্বারা বিভাজ্য? 4 দ্বারা। আমি এইটা আবারও ক্লিয়ার করে দিচ্ছি, একক স্থানীয়, দশক স্থানীয় অঙ্ক আলাদা আলাদা করলে যদি ভাগ করা না যায় তাহলে দেখবে একক এবং দশক স্থানীয় অঙ্ক যোগ করার পরে এই যোগ ফলটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সমস্ত সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবং আরেকটি লক্ষ্য করব 2 নম্বরে, যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 4 তাহলে ওই সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য। মনে করো 12, 4, 4, 3, 1 4 দ্বারা বিভাজ্য। তোমরা মনে মনে বলতে পারো যে না, হয়তো আপনি এমন কোনো সংখ্যা নিয়েছেন যেগুলো হয়তো 2, 4, 6, 4। দেখি কত দিই, 4 দিই, 4, 6, 24, 4 রেখে 4 রইল কত, 2 আর 6, 4, 6, 24। আবার আরেকটি সংখ্যা দেখি, মনে করো 200, 4 দ্বারা ভাগ করব, 4, 5, 20, 4, 5, 20, 0, 0। তাহলে একক স্থানীয় অঙ্কে 0, 4 থাকলে তাও 4 দ্বারা বিভাজ্য।
কি দ্বারা? 5 দ্বারা বিভাজ্য। আমরা এখন বলি 5 এর কয়েকটি গুণনীয়ক লিখে, কয়েকটি গুণনীয়ক লিখে বলবো 5 0 5 নি, অঙ্কের ইতিহাস বদলে যাবে। 5 গুণ 1, 5 একে 5, 5 গুণ 2, 5 দুগুণা 10, 5 গুণ 3 15, 5 গুণ 4 20, মানে সরি 20 বা 20, 5 গুণ 6 24, 5 গুণ 7 28, 5 গুণ 8 কিতা কি জানা 5 7 কি করেছি 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20। এই কত বড় পণ্ডিত, গণিতের কত মহান বিশাল এক পণ্ডিত। 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। ওকে, তাহলে আমরা এগুলো মুছে দেই। আমরা লিখব যে 5 এর কয়েকটি গুণনীয়ক। কি হবে? 0 5 0 5, ওনাকে মুছে দিলাম। 0 5 10 15 20 25 30 35 40 45, এটুকু থাকুক। লক্ষ্য করো 0 5 0 5 একক স্থানীয় অঙ্ক 0 5 0 5 0 5। তাহলে যেসব সংখ্যার সর্বশেষ বা একক স্থানীয় অঙ্ক কি, যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 এবং 5, ওই সকল সংখ্যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার? ছয় দ্বারা বিভাজ্য। যেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, যেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। ওকে, যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য যাবে ওই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য যাবে, যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য যাবে ওই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 6 এর আলাদা কোনো পড়ার দরকার নেই। ওকে, তারপরে আসি মিস্টার 9। একটি সংখ্যা নিলাম 3 7 8, এই সংখ্যা নিলাম। তাহলে লিখব 8, বাবা রে বাবা, 8 এর স্থানীয় মান 8, 7 এর স্থানীয় মান 7। হাসা নাই নেবার 70, কারণ 70 এর সাথে 8 যোগ করলে এত। উনাকে যদি আমরা এমনভাবে লিখি 63 যোগ 7, তা আমরা উনাকে আরো 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 ক্ষুদ্র ক্ষুদ্রভাবে লিখতে পারি 7 9 63 যোগ 7। উনাকে যদি লিখি 3 এর স্থানীয় মান 300, অবশ্যই কি 300। তাহলে ওই 300-র জায়গায় লিখব আমরা 297 যোগ 3। ওই 297-কে যদি আমরা ভাঙাই 33 গুণ 9, বাইরে 1 বাইরে 3, এমন হবে। তাহলে দেখো
ওই জায়গায় খুব ভালোভাবে দেখো, এখানে 7 9 লক্ষ্য করো, এই জায়গায় 9, এই জায়গায় 9। স্যার এটাকে আপনাকে মুখস্থ করে এসেছেন? না রে বাবা, এটা মুখস্থ করে আসি নাই। এই যে আপনি 63-কে এমন ভাবে ভাঙালেন, এই 297-কে এমনভাবে ভাঙালেন, দেখা গেল দুইটি সংখ্যার মধ্যে 9 আছে। তাহলে আমরা কি বলতে পারি যে 7 যোগ 9, আর আরেকটি সংখ্যা হলো কত? 33 গুণ 9। 33 গুণ 9, এই দুইটি সংখ্যা, এই যে দুইটি, এতটুকু এতটুকু, কত দ্বারা বিভাজ্য? কত দ্বারা বিভাজ্য? আমরা কইমু প্রত্যেক 9 দ্বারা বিভাজ্য। কি? 9 দ্বারা বিভাজ্য। ওকে, তারপরে একক, দশক, শতক। একক, দশক, শতক অঙ্ক, ওই গুলোর যোগফল 8 8 7 7 3 3 7 আর 8 15 15 আর 3 18। অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। দুইটি সিস্টেম, একটা সিস্টেম আরেকটা সিস্টেম। তিনটি সংখ্যার একক স্থানীয়, তিনটি সংখ্যার একক, দশক, শতক স্থানীয় অঙ্ক পাশাপাশি যোগ করলে, এই যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে বুঝতে হবে ওই টোটাল সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি তোমরা বুঝে না থাকো, তাহলে আমাকে লিখো, আল্লাহ মালুম। আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আমার কাছ থেকে আমি যতটুকু পারি, আমি যতটুকু বুঝি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা লিখো, এই ক্লাসটি দেখো, দেখে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের লেখার উত্তর দেব। যেটা তোমরা বুঝবা না, যেভাবে বুঝবা না, এবং তোমরা এও বলতে পারো যে স্যার এভাবে পড়ালে আমরা বুঝতে পারবো, তা আমি তোমাদেরকে এভাবে পড়াতে পারি। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, ষষ্ঠ শ্রেণীর গণিত বই মাধ্যমিক লেভেলের সবগুলা গণিতের দরজা, এটা যদি বদ্ধ থাকে, তোমার দ্বারা কোনো কাজ হবে না, আর হতাশ হলে চলবে না। এই গণিত বইটুকু আমরা চেষ্টা করলে সর্বোচ্চ 2-3 মাসে শেষ করা যাবে। 3 মাস লাগবে না। বুঝা গেল? দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।